হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইকোলজি এবং ইকোসিস্টেমের মধ্যে তফাৎটা বলবো। ইকোসিস্টেম কি এবং ইকোলজি কি এটা আমরা দেখব। এটা ইকোসিস্টেম যে চ্যাপ্টার আছে বা বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র চ্যাপ্টারের মধ্যে আমরা ইকোলজি এবং ইকোসিস্টেম দুটি শব্দ পেয়ে থাকি। এবার দুটো ইকোসিস্টেম এবং ইকোলজি কি এই দুটো আমরা জেনে নিচ্ছি। ইকোলজির বাংলা কি? বাস্তু সংস্থান বা বাস্তববিদ্যা। এবং ইকোসিস্টেমের বাংলা হলো বাস্তুতন্ত্র। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1860 সালে। এই ইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। ইকো শব্দটি এসেছে ওইকস, যার অর্থ গৃহ বা বাসস্থান, এবং লজি যে শব্দটি এটি এসেছে লোগস থেকে, যার অর্থ জ্ঞান বা নলেজ। অর্থাৎ ইকোলজি শব্দটিকে যদি আমরা পুরো শব্দটিকে একসঙ্গে ধরি, তার অর্থ দাঁড়ায় বাসস্থান সম্পর্কিত যে জ্ঞান বা বাসস্থান সম্পর্কিত নলেজ। এখানে বাসস্থান বলতে কোন বাসস্থানের কথা বলছে? কোনো একটি নির্দিষ্ট এই ইকোসিস্টেম এবার আমরা দেখব। এই ইকোসিস্টেম সম্পর্কে যে জ্ঞান, সেটাই কিন্তু ইকোলজি বা বাস্তববিদ্যা। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কি না, শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী A.G. টান্সলে 1835 সালে। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মূল ভিত্তি কি? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মূল ভিত্তি হলো বাসস্থান। ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হলো কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী বিভিন্ন সজীব উপাদান এবং জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ার ফলে যে একটি অবস্থার সৃষ্টি হয় বা গঠন হয়, সেটাই কিন্তু বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এবং এই বাস্তুতন্ত্রের অর্থাৎ নির্দিষ্ট পরিবেশে যে সজীব এবং জড় উপাদানের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হচ্ছে, সেই সম্পর্কে আমরা যেই বই থেকে বা যেই খান থেকে জানতে পারি, সেটাই কিন্তু ইকোলজি বা বাস্তববিদ্যা। তাহলে ইকোলজি কি আর ইকোসিস্টেম কি আমরা বুঝলাম। ইকোসিস্টেম হচ্ছে বাসস্থান, যেই স্থানটায় জড় এবং জীব পারস্পরিকভাবে তাদের আদান প্রদান চলে, এবং সেই যে আদান প্রদান চলা সেই বাসস্থানের মধ্যে, সেই সম্পর্কে যে জ্ঞান আমরা পাই, যেখান থেকে পাই, সেটাই হলো বিদ্যা, বাস্তু সংস্থান বা বাস্তববিদ্যা বা ইকোলজি। বাস্তুতন্ত্রের প্রধান তালে কি হলো? দুটি উপাদান। একটি হলো সজীব, যাকে আমরা ইংরেজিতে বলি বায়োটিক, আর অজীব বা জড় উপাদান, যাকে আমরা বলি অ্যাবায়োটিক। আচ্ছা, বাস্তুতন্ত্রটাকে আমরা একটা উদাহরণ নিয়ে আমরা বুঝব। দেখো, কোনো একটি নির্দিষ্ট স্থান যেখানে ঘাস হয়েছে, ঘাস কি না স্বভোজী, অর্থাৎ যে নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে, এবং তাকে খাচ্ছে কে? ফড়িং বা ঘাস ফড়িং, যাকে প্রথম শ্রেণীর খাদক বলা হয়। ব্যাঙ, ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, যাকে দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয়। আর সাপ খাচ্ছে ব্যাঙকে, এটা হলো তৃতীয় শ্রেণীর খাদক। আর সাপকে খাচ্ছে বাজ পাখি, এটা হলো চতুর্থ শ্রেণীর খাদক। এভাবে বিভিন্ন জীব কিন্তু পরস্পরের মধ্যে বিভিন্ন সজীব উপাদানগুলো তাদের নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া চলছে। এই যে ঘাস রয়েছে, এই ঘাস কিন্তু এখানে জড় উপাদানের সঙ্গেও সজীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। কিভাবে না, ঘাস তো শুধু এমনি এমনি হতে পারে না, সূর্যের আলো, জল, মাটি, এগুলো সহযোগে উদ্ভিদ
বেড়ে ওঠে। এবং এই উদ্ভিদকে খায় ফড়িং, তাকে খায় ব্যাঙ, তাকে খাচ্ছে সাপ, এরপর যাচ্ছে সেই খাদ্য বাজ পাখির মধ্যে যাচ্ছে। তাহলে এইভাবে তৈরি হচ্ছে কি, একটি নির্দিষ্ট স্থানে এই বাস্তুতন্ত্র গঠিত হচ্ছে। এবং যেইখান থেকে আমরা এই বাস্তুতন্ত্রের এই জ্ঞানটা লাভ করি সেটাই কিন্তু ইকোলজি বা বাস্তববিদ্যা। বাস্তুতন্ত্র কি না, বাস্তুতন্ত্র হলো সজীব এবং জড় উপাদানের সমষ্টি, অর্থাৎ জড় এবং সজীব উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত হয়। এই বাস্তুতন্ত্রতে সজীব উপাদান রয়েছে, তার মানে বাস্তুতন্ত্র সেই মণ্ডলেই গড়ে উঠবে যেখানে জীব রয়েছে। এক্ষেত্রে আমি বলে রাখি যে অর্থাৎ বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, এখানেই কিন্তু বাস্তুতন্ত্রের গঠন হয়। এই জীবমণ্ডল যেখানে থাকবে সেখানে সজীব উপাদান তো থাকবেই, কেননা জীব রয়েছে, এবং তার সঙ্গে জড় উপাদানও থাকবে, সূর্য, জল, মাটি, আলো, বাতাস সমস্ত কিছু থাকবে। এই জীবমণ্ডল কোথায় কোথায় গঠিত হয়? জীবমণ্ডল গঠিত হয় বায়ুমণ্ডলে, অশ্বমণ্ডলে, বাড়িমণ্ডলে। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার কোথায় কোথায় কি নিয়ে গঠিত? বায়ুমণ্ডল। কেন না, সেখানে পাখিরা রয়েছে, পাখি ওড়ে আকাশে, তাই বায়ুমণ্ডলেও জীবমণ্ডল রয়েছে, জীবস্তর। অশ্বমণ্ডল বা শিলামণ্ডল, যেখানে বিভিন্ন ধরনের মাটির তলার প্রাণী রয়েছে, পিঁপড়ে, আরও অনেক কিছু অশ্বমণ্ডল বা শিলামণ্ডলে থাকে। বাড়িমণ্ডল মানে জলমণ্ডল, যেখানে সমুদ্র, নদী, নালা, হ্রদ, পুকুর সমস্ত কিছু রয়েছে, সেই সব মিলিয়েই কিন্তু বাড়িমণ্ডল হয়েছে। তাহলে এই যে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, অশ্বমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই সব জায়গাতেই জীবের স্তর, জীবস্তর, অর্থাৎ জীব বেঁচে থাকে, জীব বসবাস করতে পারে। তাই এই সমস্ত স্তর মিলিয়েই হলো বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। এবং এই জীবমণ্ডলের মধ্যেই কিন্তু ইকোসিস্টেম। ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেমটা একটু ছোট অর্থ, বায়োস্ফিয়ার হচ্ছে বড় অর্থ, যেখানে সমস্ত প্রাণী জগতই ইনক্লুডেড, মানে সমস্ত প্রাণীরাই যার মধ্যে চলে আসে, সমস্ত জীব প্রাণী যার মধ্যে চলে আসে সেটা হলো জীবমণ্ডল। এটা হচ্ছে বড় বৃহত্তর একটা অবস্থা, যেখানে সমস্ত জীবকেই যার মধ্যে ধরা হচ্ছে। আর ইকোসিস্টেম হলো এই জীবমণ্ডলকে একটা ছোট 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 পার্ট বা অংশে ভাগ করছে। যেমন পুকুরের বাস্তুতন্ত্র যদি আমি বলি, সেখানেও জীব রয়েছে, কিন্তু এটা জীবমণ্ডলের অন্তর্গত। জীবমণ্ডলের অন্তর্গত সেটা কি? পুকুরের বাস্তুতন্ত্র, একটা ছোট্ট এলাকা, ছোট্ট একটা পরিবেশকে নিয়ে নিলাম যে পুকুরের বাস্তুতন্ত্র বা বনভূমির বাস্তুতন্ত্র বা তৃণভূমির বাস্তুতন্ত্র। সেখানেও কিন্তু ধরো পুকুরের বাস্তুতন্ত্র, সেখানে উদ্ভিদ রয়েছে, সেখানে সূর্যের আলো পড়ছে, মাটি, জল সব নিয়েই উদ্ভিদ কিন্তু বাড়ছে। ওই ছোট্ট ছোট্ট উদ্ভিদকে খাচ্ছে ছোট্ট ছোট্ট প্রাণী, ছোট্ট ছোট্ট মাছ, তাকে ছোট্ট ছোট মাছকে খাচ্ছে একটু বড় বড় মাছ। এভাবে কি হয়? পুকুরের বাস্তুতন্ত্র গঠিত হয়। বা এরকম আমরা দেখতে পারি। ঠিক আছে, তাহলে পুকুরের বাস্তুতন্ত্র হলো যেমন বনভূমির বাস্তুতন্ত্র। ধরো বনভূমিতে গাছ হয়েছে, গাছ কিভাবে হয়? জল, মাটি, আলো, বাতাস এগুলো ছাড়া তো জল হয়, উদ্ভিদ হয় না। এগুলো হলো গাছ। এবার ওই গাছ ছোট ছোট উদ্ভিদ রয়েছে এবং ঘাস পাতাও রয়েছে। যাকে খাচ্ছে কারা? যাকে খাচ্ছে ধরো হরিণকে খায় কে? বাঘ। তাহলে এভাবে বাস্তুতন্ত্র গঠিত হলো বনভূমির বাস্তুতন্ত্র। তাহলে জীবমণ্ডলকে নিয়েই হচ্ছে, কিন্তু এখানেও ছোট ছোট বনভূমির বাস্তুতন্ত্রও জীব রয়েছে, কিন্তু ওটা আকারটা ছোট, একটা ছোট্ট পার্টিকুলার একটা অংশ বা পার্টিকুলার একটা পরিবেশকে ধরে নিচ্ছে। এটা হচ্ছে বৃহত্তর, যেখানে সমস্ত জীব কিন্তু অন্তর্ভুক্ত। কিন্তু এই জীবমণ্ডলের মধ্যে বাস্তুতন্ত্র হলো ছোট্ট ছোট্ট অংশ, যাকে আমরা চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে বায়োস্ফিয়ারের মধ্যে বা জীবমণ্ডলের মধ্যে বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, বাড়িমণ্ডল এই তিনটের মধ্যেই কিন্তু জীবেদের এবং সজীব ও জড় উপাদানের মধ্যে একটা আদান প্রদান চলে।